আপিলও খারিজ হওয়ায় কুমিল্লা ৪ আসনে নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল। কুমিল্লা ১০-এ বিএনপির গফুর ভোটে অংশ নিতে না পারলেও পারবেন মোবাশ্বের। ২২ বছর পর কাল খুলনায় নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন তারেক রহমান। কয়েক লাখ লোকের সমাগমের প্রত্যাশা মহানগর বিএনপির। শেরপুর ও জামালপুরে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা। শ্রীবর্দীতে জিয়ারত করবেন সংঘর্ষে নিহত উপজেলা জামায়াত নেতা রেজাউল করিমের কবর। ভোট ঘিরে সরগরম অনলাইন প্রচারণা। দেদারসে ছড়ানো অপতথ্যে বাড়ছে ঝুঁকি। এআই এর অপব্যবহার ও ভুয়া তথ্য রোধে ফ্যাক্ট চেকিং ও জনসচেতনতা বৃদ্ধির তাগিদ। শুরু হলো বাঙালির শোক আর গৌরবের ভাষার মাস। ৫২ সালে বাংলার পরিবর্তে উর্দু চাপানোর চেষ্টার প্রতিবাদে শহীদ হন সালাম বরকত রফিকরা। কুমিল্লা ৪ আসনে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী ও কুমিল্লা ১০ আসনে বিএনপির আব্দুল গফুর ভূঁইয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না, এ আদেশ দিয়েছে আপিল বিভাগ। তবে কুমিল্লা ১০-এ নির্বাচন করতে পারবেন বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়া। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ কুমিল্লা ৪ আসনের মঞ্জুরুল আহসান মুন্সীর লিভ টু আপিল খারিজ করেন। শুরুতে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করলেও এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর ঋণ খেলাপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট করলে ২১ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। পরে তিনি আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপিল করলে আপিল বিভাগ আজ রায় ঘোষণা করে। এদিকে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা ১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া ভোট করতে পারবেন না। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেয়। এর আগে ২১ জানুয়ারি আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের বৈধতা নিয়ে করা রিট খারিজ করে হাইকোর্ট। তবে কুমিল্লা ১০ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছে আপিল বিভাগ। একই সঙ্গে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন বলেও আদেশে বলা হয়েছে। নির্বাচনী জনসভায় আগামীকাল খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর তার আগমনে নগরীতে এখন উৎসবের আমেজ। শহরের নানা প্রান্তে শোভা পাচ্ছে ব্যানার ফেস্টুন, উজ্জীবিত দলটির নেতাকর্মীরাও। জনসভায় কয়েক লাখ লোকের সমাগম হবে এমন প্রত্যাশা মহানগর বিএনপির। প্রিয় নেতাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন স্থানীয়রা। খুলনা মহানগরীর খালিশপুরের প্রভাত স্কুল মাঠের এই প্রস্তুতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার। সোমবার বেলা ১১টায় যেখানে বক্তব্য রাখবেন দলটির প্রধান। প্রায় ২ যুগ পর তার আগমনকে ঘিরে শ্বাস রব উজ্জীবিত দলের নেতাকর্মী ও স্থানীয়রা। তার আগমন বার্তা খুলনা শহরে এবং খুলনার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছবার পরেই ইতিমধ্যে খুলনার মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে গিয়েছে। সাধারণ শ্রমিকদের মুখে হাসি ফোটে, সেই জন্য উনি এই সাধারণ মানুষ, শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়েছে। সমস্ত নেতাকর্মী কিন্তু উজ্জীবিত হয়ে রয়েছেন, মনে হচ্ছে যেন আমাদের কাছে একটা ঈদের আনন্দ। জনসভায় পরিচয় করিয়ে দেবেন ৩ জেলার প্রার্থীদের। আয়োজনের সব প্রস্তুতিও প্রায় সম্পন্ন। খালিশপুর নয়, খুলনা নগরী হবে তারেক রহমানের মঞ্চ, যে মঞ্চে তারেক রহমানের এই তারেক ফোবিয়াতে খারা খুলনার মানুষ আজকে ব্যাপকভাবে আলোড়িত হবে। তুলে ধরবেন এই অঞ্চল নিয়ে তার ভাবনা, নির্বাচনের দিক নির্দেশনা দেবেন প্রার্থীদের। তিনি তার দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতেই উনি খুলনা আসছেন এবং খুলনার সমস্যা নিয়ে উনি কাজ করছেন। সমস্যার সমাধানের জন্য উনি ওনার আগামী দিনের কর্মপরিকল্পনা খুলনায় উনি প্রকাশ করবেন। এই ভোট উপলক্ষে জনগণের দলে দলে যাচ্ছেন। তাদের কাছে একটি বার্তা, তারা তাদের আগামী দিনের তিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে, তাকে সম্মুখে সচক্ষে দেখতে চায়। খুলনা বিভাগের স্মরণকালের বিশাল জনসভা হবে এমন প্রত্যাশা মহানগর বিএনপির সভাপতির। আমাদের নেতা যখন এখানে আসবেন, আমরা মনে করি লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে এবং শুধু এই অঞ্চল না, সারা শহরে ব্লক হয়ে যাবে মানুষের। বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তাকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, জানাচ্ছে প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক। আজ শেরপুর ও জামালপুরে নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জনসভায় যোগ দেওয়ার আগে শেরপুরের শ্রীবর্দীতে সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করার কথা রয়েছে।
পরে বেলা 11:30টায় শেরপুর শহরের শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে 11 দলীয় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেরপুরের পর জামালপুরের জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM জুবাইর। জুবাইর, শেরপুরে জামায়াত আমিরের সফর নিয়ে বিস্তারিত জানাবেন। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা বাংলাদেশের এক ক্লান্তিময় লগ্নে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনের প্রশ্নবিদ্ধ ছিল। আমরা 24-এর আন্দোলন করেছি, আমরা 24-এর আন্দোলনে প্রমাণ করেছি ছাত্র জনতা যদি জেগে ওঠে শেরপুর শহরে আসবেন এবং এই শহীদ দারোগা আলী পৌর পার্কে 11 দলীয় জোট আয়োজিত যে জনসভা, এই জনসভায় বক্তব্য রাখবেন বলে আমরা জেনেছি। তিনি এখানে 11:30 নাগাদ এসে পৌঁছানোর কথা রয়েছে। ইতিমধ্যে জামাতের নেতাকর্মী এবং সমর্থক দিয়ে কিন্তু এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখানে বিপুল সংখ্যক নারীরাও এখানে অংশগ্রহণ করেছে। আমরা সকাল থেকে দেখছিলাম যে বাংলাদেশ জামাত ইসলামী এবং শিবির, ছাত্রী সংস্থা সকলেই কিন্তু আসলে খন্ড খন্ড মিছিল নিয়েছে এখানে উপস্থিত হয় এবং এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ করে ভরে ওঠে। আমরা দেখছিলাম যে এখানে কিন্তু শেরপুরের জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা যেমন এখানে এসেছেন এবং সেই সাথে যারা 11 দলীয় জোটের যে নেতারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমরা এক জেলায় যোদ্ধা বলছিলেন যে আমরা যে তারা যে 24-এর আন্দোলনে যে কারণে তারা রক্ত দিয়েছিলেন, তারা সামনের দিনে তারা সামনের দিনে সেটি বাস্তবায়ন দেখতে চান। সেই কারণে তারা 11 দলীয় জোটকে ভোট দেওয়ার কথা বলেছেন জুলাই যোদ্ধারা। কৌরি শেরপুরের জনসভা থেকে আমার কাছে আপাতত এই ছিল সবশেষ। জুবাইর, ধন্যবাদ আপনাকে। চলছে ক্ষণগণনা, আর 10 দিন বাদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটযুদ্ধ। জয় পেতে মরিয়া সব রাজনৈতিক দলের প্রার্থীরা রাত দিন একাকার করে ছুটছেন ভোটারদের কাছে, চষে বেড়াচ্ছেন শহর থেকে গ্রাম। ভোটারদের মন জয় নিরন্তর প্রচেষ্টা। ঝিনাইদহের কালীগঞ্জের কোলাবাজারে সকালে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। কুশল বিনিময় করেন ভোটারদের সাথে। অভিযোগ করে বলেন, কিছু সন্ত্রাসী ভয় ভীতি দেখাচ্ছে, প্রশাসনকে ভোটের পরিবেশ নিশ্চিতে ব্যবস্থা নিতে হবে। মাগুরা 1 আসনে বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা। অন্যান্য স্থানেও প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি। কেবল ভোটের মাঠ নয়, নির্বাচন ঘিরে সরগরম ডিজিটাল দুনিয়া। বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো ইউটিউব, ব্লগ, টুইটার, ফেসবুকে সমান তালে চালাচ্ছে প্রচারণা। দলগুলো যেমন নিজেদের অবস্থান তুলে ধরছেন, তেমনি প্রতিপক্ষকে ঘায়েল করতে চলছে কাদা ছোড়াছুড়ি। সেই সঙ্গে গোদের ওপর বিস্ফোরা এআই। ফলে নির্বাচনের রণক্ষেত্র হয়ে উঠেছে সামাজিক মাধ্যম, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ঝুঁকি বাড়াচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে নাম সর্বস্ব প্রায় 100টি অনলাইন পেজ থেকে প্রতিপক্ষকে ঘায়েল করতে ছড়ানো হচ্ছে নানান অপতথ্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর যুগে যেসব দেখে সহজেই বিভ্রান্ত হচ্ছে মানুষ। তফসিল ঘোষণার পর ফেসবুকে গেল 25 ডিসেম্বর থেকে 1 মাসে $52,000 বেশি খরচ করেছেন বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 64 লাখ টাকা। ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরি সোশ্যাল ইস্যুজ, ইলেকশনস অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরির তথ্য বিশ্লেষণ করে মিলেছে এসব তথ্য। ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রচার করা হচ্ছে বিজ্ঞাপনও, যার বড় অংশ ভিডিও ও গ্রাফিক্স নির্ভর। তুলে ধরা হয়েছে দল এবং ব্যক্তির নির্বাচনী প্রচারণা। বেশ কয়েকটি পেজের কিছু বিজ্ঞাপনে প্রতিপক্ষকে করা হচ্ছে সমালোচনাও। বিএনপি বলছে, কিছু গুপ্ত সংগঠন 5ই আগস্টের পর থেকেই ডিজিটাল মাধ্যমে অপতথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, যার প্রভাব পড়েছে ভোটের মাঠেও। জানেন যে যেভাবে গুপ্ত বিভিন্ন সংগঠনে ছিল, ঠিক ডিজিটাল এই আপনার সোশ্যাল মিডিয়াতে এরকম গুপ্তের অভাব নেই। সোশ্যাল মিডিয়াতে যে ধরনের ডিসইনফরমেশন হচ্ছে, এই ডিসইনফরমেশনের কারণে দেখা যাচ্ছে যে সাধারণ ভোটারদের ভিতরে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। গণতন্ত্র কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে
এই ধরনের ডিসইনফরমেশনের কারণে? এইটা একটা বড় চ্যালেঞ্জ, মানে ওই যে টেকনোলজির আমাদের যেমন বেনিফিট আছে একই সাথে চ্যালেঞ্জও আছে, এবং দুষ্ট চক্র এই কাজগুলো করে, এবং ফেক নিউজ আজকালকার একটা বড় চ্যালেঞ্জ, যে বিশেষ করে ফটোকার্ড, যে একটা ফটোকার্ড বানিয়ে ছেড়ে দিলাম একজনের কথাকে টুইস্ট করে, অথবা খণ্ডিত বক্তব্যকে টুইস্ট করে, অথবা বিকৃত করে। অনেক সময় হয় কি, মিম পেজ একটা ফান করে একটা জিনিস করলো, আরেকজন এটাকে সঠিক মনে করে ছড়িয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলো মানুষের কাছে ভুল তথ্য যাচ্ছে, ভুল ইনফরমেশান যাচ্ছে, মানুষকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে। অনেক সময় হয় যে কারো বিরুদ্ধে একটা অপপ্রচার হিসাবেও এটাকে টুল হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটা আমি মনে করি নির্বাচন কমিশনের নির্বাচনে যে আচরণবিধি, এটার মধ্যে থাকা উচিত, হয়তো আছেও। তো এই আচরণবিধিতে দলগুলো তাদের যে মেইন স্ট্রিম পেজগুলো থেকে যে ক্যাম্পেইন করছে, অ্যাটলিস্ট তাদেরকে তো আমরা দায়বদ্ধতার মধ্যে, জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারি। ভুয়া তথ্য ছড়ায়, এখন আপনি কি বলবেন? আইসিটি বিশেষজ্ঞ ফাহিম মাসরুর মনে করেন, সাইবার হামলার ঝুঁকি কিছুটা কম থাকলেও এআই এর অপব্যবহার ও ভুয়া তথ্য রোধে বাড়াতে হবে ফ্যাক্ট চেকিং ও জনসচেতনতা। আমি মনে করি দুইটা ব্যাপার, একটা জেনারেল নলেজ বাড়াতে হবে, সাধারণ মানুষের সচেতনতা তৈরি করতে হবে, তার ডিজিটাল লিটারেসি বাড়াতে হবে। আর একটা হতে হবে যেটা হচ্ছে ফ্যাক্ট চেকিং, যে সরকারের বিদেশে কিন্তু দেখবেন যে এই ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনগুলো, সেগুলো কিন্তু সরকারি সহায়তা বা সরকারি ফান্ডেই চলে। বাংলাদেশে এখনও রিসেন্টলি পিআইবি একটা ফ্যাক্ট চেকিং শুরু করেছে। আমরা অনেকদিন থেকে বলছিলাম ইলেকশন কমিশনও আসলে একটা ফ্যাক্ট চেকিংয়ের একটা ইউনিট চালু করা উচিত, যাতে যে কোনো ধরনের মিসইনফরমেশান বা অপতথ্য যদি কোনো প্রার্থীর এগেনস্টে ছড়ানো হয়, সেটা যাতে ইলেকশন কমিশনই ফ্যাক্ট চেক করে বলে যে এটা আসলে ঠিক ইনফরমেশান না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবারের বড় চ্যালেঞ্জ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ছড়ানো ভুয়া তথ্য, যা রোধে বিশেষজ্ঞদের পরামর্শ সাইবার সিকিউরিটি জোরদারের। তবে সবকিছু ছাপিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। কর্ণফুলী নদীর তীর ঘেঁষা চট্টগ্রাম ৮ সংসদীয় আসন। কালুরঘাট সেতু থেকে বোয়ালখালী, এই জনপদের মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের দুর্ভোগ আর সম্ভাবনার গল্প। শিল্প প্রতিষ্ঠান ও কৃষি অর্থনীতির সমন্বয়ে এই আসনে উন্নয়নের সুযোগ কম নয়, তবে প্রয়োজন সঠিক নেতৃত্ব ও কার্যকর পরিকল্পনা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই আসনেও বইছে ভোটের হাওয়া। একদিকে কর্ণফুলী নদী ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে অবহেলা আর দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার গল্প। কালুরঘাট সেতু থেকে বোয়ালখালী, এই জনপদের মানুষের জীবন যেন প্রতিদিনই বয়ে চলে দুঃখ আর প্রত্যাশার মাঝামাঝি পথে। কালুরঘাট সেতু এই এলাকার মানুষের কাছে প্রতিদিনের দুর্ভোগের কারণ। কর্মস্থলে যাওয়া, রোগী নিয়ে হাসপাতালে পৌঁছানো কিংবা কৃষি পণ্য বাজারে নেওয়া, সবখানেই এই সেতু হয়ে উঠেছে বড় বাধা। যে চট্টগ্রাম শহর থেকে সব থেকে কাছের উপজেলা হচ্ছে বোয়ালখালী, কিন্তু সেই হিসেবে বোয়ালখালী অনেক পিছিয়ে আছে। আমাদের মেইন সমস্যা কালুরঘাট সেতু। কালুরঘাট সেতু যদি হয়ে যায়, বোয়ালখালীর মানুষের চিত্র পাল্টে যাবে। এখানে বিশাল একটা পর্যটন সম্ভাবনা আছে। এটা যারা প্রতিশ্রুতিবদ্ধ হবে, যারা প্রতিশ্রুতি দেয় না কেন, এই কাজটা কিন্তু করে না। শিল্প প্রতিষ্ঠান আর কৃষি অর্থনীতির মেলবন্ধনে চট্টগ্রাম ৮ হতে পারে একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল। রয়েছে কর্মসংস্থানের সুযোগ, নদীকেন্দ্রিক বাণিজ্যের সম্ভাবনা থাকলেও কাজে লাগানো যায়নি। নির্বাচনকে সামনে রেখে এই আসনেও বইছে ভোটের হাওয়া। প্রার্থীদের দৌড়ঝাঁপ, প্রতিশ্রুতি আর জনসংযোগে সরগরম পুরো এলাকা। এই কালুরঘাট ব্রিজকে আমরা ইনশাআল্লাহ যেটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, সেটাকেও অতি দ্রুত গতিতে এটার কাজ যেন শুরু হয়, সে ব্যাপারে রেলওয়ের সাথে একসাথে আমরা ওদের সমন্বয় করে এই কাজগুলি শুরু করার ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। সবাই কালুরঘাট করে দিতে চাই। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বুঝাতে সক্ষম হই, বাংলাদেশের কোন পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে এত বড় বাজেট দেওয়া সম্ভব না। একটা উপজেলার জন্য এত বড় বাজেট নরমালি পাস করা হয় না। ওই জায়গা থেকে আমরা প্রফেসর ইউনূসকে বোঝাতে পেরেছি, যদি কোন একটা অরাজনৈতিক সরকার অথবা ইন্টারিম গভর্নমেন্ট এই জিনিসটাকে আইডেন্টিফাই না করে, এটা কখনো আইডেন্টিফাইড হবে না। এই আসনে ভোটার সংখ্যা 5.5 লাখেরও বেশি। দুঃখ, সম্ভাবনা আর প্রত্যাশার এই আসনে ভোটারদের একটাই চাওয়া, সৎ নেতৃত্ব, বাস্তব পরিকল্পনা আর টেকসই উন্নয়ন। কৃষি অর্থনীতি, শিল্প আর পর্যটনের অপার সম্ভাবনাময় কর্ণফুলী নদীর তীরবর্তী এই আসন। কালুরঘাট সেতুর মতো অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এটি দক্ষিণ চট্টগ্রামের অন্যতম অর্থনৈতিক হাব হিসেবে গড়ে ওঠার সক্ষমতা রাখে। তাই আসন্ন নির্বাচনেও প্রার্থীরা এসব সম্ভাবনাকে পুঁজি করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। মুজিবুল হক,
ডিবিসি নিউজ, বোয়ালখালী, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি চলছে। এতে আংশিক বন্ধ হয়ে গেছে বন্দরের কার্যক্রম। কর্মসূচির ডাক দিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ নেতারা। সকাল থেকে বন্দরের বিভিন্ন গেটে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। সকাল ৮টা থেকে শুরু হয়ে কর্মবিরতি চলবে বিকেল ৪টা পর্যন্ত। যদিও বন্দর কর্তৃপক্ষ সকল কর্মকর্তা কর্মচারীদের এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। আচরণবিধি ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। এদিকে আন্দোলনে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম বন্দরের 4 কর্মচারীকে শনিবার পানগাঁও আইসিটিতে বদলি করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। যে মাসে ভাষার জন্য রাজপথে করেছিল তরুণের প্রাণ, যে মাসে বিশ্ব দেখেছিল মায়ের ভাষার দাবিতে প্রাণ লুটিয়ে দেয়া যায়, এমন সংগ্রাম আর গৌরবোজ্জ্বল ইতিহাসের গল্প কেবল লিখেছে বাঙালি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সেই দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শোক আর গৌরব একসাথে লেখা বাঙালির সেই ইতিহাস। ভাষার মাস ফেব্রুয়ারি শুরু আজ। 1947 সালের দেশভাগের পর নতুন রাষ্ট্র পাকিস্তান, কিন্তু শুরু থেকেই প্রশ্ন ছিল এই রাষ্ট্রের ভাষা হবে কি। সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষা বাংলাকে ভুলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় উর্দুকে। অবশ্যম্ভাবীভাবে প্রতিবাদ মুখর হয়ে ওঠে বাংলার মানুষ। 1952 সালে সেই প্রতিবাদ রূপ নেয় আন্দোলনে ঢাকার রাজপথে নামে ছাত্র জনতা। 21শে ফেব্রুয়ারি 144 ধারা অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল বের করা হয়। পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকে। রক্তে লেখা হয় ভাষার ইতিহাস। এই আত্মত্যাগের পথ ধরেই 1956 সালে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় বাংলা, যা পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি তৈরি করে। ইউনেস্কো 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। তাই ফেব্রুয়ারি শুধু একটি মাস নয়, আত্মত্যাগ আর অধিকার আদায়ের প্রতীক। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে সেন্ট মার্টিন দ্বীপে টানা 9 মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ হয়ে গেছে। দ্বীপের 2 শতাধিক হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ আর অধিকাংশ দোকানপাটে তালা চলছে। ফলে দ্বীপের মানুষের সামনে চরম দুর্ভোগ নেমে আসবে বলে শঙ্কা দেখা দিয়েছে। সময়টা আর একটু বাড়ানো গেলে ক্ষতি কিছুটা লাঘব হতো বলে মনে করেন তারা। নীল জলরাশি, সাদা বালুতট আর গাংচিলেদের উড়োউড়ি, স্বপ্নের মতো সুন্দর দ্বীপ সেন্ট মার্টিন। প্রবাল প্রাচীর, কেয়াবন, সারি সারি নারিকেল গাছ, পর্যটকদের কাছে রোমাঞ্চের হাতছানি। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গেল বছর থেকেই মেনে চলতে হচ্ছে বেশ কিছু বিধিনিষেধ। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস পর্যটকদের ভ্রমণের অনুমতি থাকলেও 1 মাস রাত্রিযাপনের অনুমতি ছিল না। নির্দেশনা মতে রবিবার থেকে সেন্ট মার্টিনগামী কোনো পর্যটকবাহী জাহাজ চলবে না। এতে দ্বীপের পর্যটন নির্ভর ব্যবসায়ী, শ্রমজীবী ও পরিবহন খাতের মানুষের মধ্যে নতুন করে জীবিকা সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। আমরা খুব হিমশিম খেয়ে যাচ্ছি। স্টাফ ম্যানেজমেন্ট কতটুকু নিচ থেকে দিতে হচ্ছে এটা এখন আমাদের চিন্তার বিষয়। এই জিনিসটা সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছে। এই লোকাল ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানবিক দিক বিবেচনায় অন্তত 4 মাস বা কমপক্ষে ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার দাবি উঠেছে। 2 মাসের জায়গায় যদি 5 মাস উন্মুক্ত রেখে পর্যটক আসতে দেওয়া হয় সেন্ট মার্টিন, এটা দ্বীপবাসী তথা সবার জন্য খুবই ভালো। সাধারণত প্রতি বছর 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটন মৌসুম চললেও এবার সময়সীমা কমিয়ে 3 মাস করা হয়। সময় কমিয়ে দেয়ায় এবার পর্যটনের ভরা মৌসুমেও প্রত্যাশিত আয় করতে না পারায় হতাশ ব্যবসায়ীরা। সরকার যে সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিয়েছে তার আলোকে আমরা আগামীকাল থেকে জাহাজ চলাচল বন্ধ। নির্বাচিত কোনো সরকার আসলে, জনগণের সরকার আসলে তখন আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে যাব। এদিকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও জান্তা সরকারের মধ্যে উত্তেজনার কারণে টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাট থেকে সেন্ট মার্টিন রুটে দীর্ঘদিন ধরে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ। ডিবিসি নিউজ ডেস্ক।